বর্ষার রংবাহারি রাঁচির প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এবারের ডেস্টিনেশন। আমাদের এবারের ট্রিপ প্ল্যানিংটা কিন্তু একদম ডিসেন্ট আর অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি। উইকেন্ড ট্রিপে সারাদিন অফিস করার পর রাত্রের ট্রেন হলে সুবিধা হয়, তাই আমরা চুজ করেছি হাওড়া হাতিয়া ক্রিয়াযোগ বা ক্রিয়াযোগা এক্সপ্রেস। আমরা যাচ্ছি এসি ইকোনমিতে। জনপ্রতি টিকিট মূল্য 645 টাকা। অটো আপগ্রেডেশন ছিল বলে অবশ্য B5-এ সিট পেয়ে গেছিলাম আরএসি থেকে। প্ল্যাটফর্মে দেখা হলো এক মহান অফিসারের সাথে। গদগদ চোখে আমার দিকে তাকিয়েছিলেন, তাই আমিও আর নিজেকে সামলাতে পারলাম না। যাই হোক, ট্রেনে উঠতে হবে। আমি উঠে লক্ষ্য করলাম মোটামুটি পরিষ্কার কামরা। এবার ঘুমিয়ে পড়ব, ট্রেন ছেড়ে দিয়েছে, সকাল হবে রাঁচিতে। পৌঁছে গেছি রাঁচি, ঘড়িতে প্রায় তখন 6টা বাজে। আমি আগে নেমে গেছি, আমার পিছু পিছু ইনিও নেমে পড়লেন। রাতে ঘুমিয়ে দুজনের চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছি আমরা। এই যে সকাল হচ্ছে, আমাদের এবার এক্সিটের দিকে যেতে হবে। স্টেশন থেকে বেরিয়ে এখন অনেক কাজ, তাই হাঁটা লাগালাম হোটেল খোঁজার পথে। খুঁজে খুঁজে অবশেষে হোটেল পাওয়া গেল। এবার ফ্রেশ হয়ে নিয়ে তারপর বেরোতে হবে। সো মোটামুটি আমরা এসে রেডি হয়ে গেছি, স্নান টান কমপ্লিট, ফ্রেশ। আর আগেই বলেছি যে আমরা একটা ডিসেন্ট ট্যুর করছি, তো ডিসেন্ট কোয়ালিটিরই সবকিছু খুঁজছি। এই হোটেলটা মানে কাম চালানোর থেকে বেশিই বলা যায়। আমাদের যেহেতু প্ল্যান রয়েছে আমরা বাইকে করে ট্রিপ করব, তাই এবার আমরা বাইক রেন্টার্সের দোকানগুলোতে যাব। আর মোটামুটি একটা স্কুটি তো 500 টাকা থেকেই পাওয়া যায়, অ্যাক্টিভা নিলে 450 টাকাতেও পাওয়া যায়। 1000 টাকায় এই হোটেলটা পড়েছে। অ্যান্ড আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল, আমরা একদিনের জন্য রুমটা নিয়েছি। কালকে সকালে বেরিয়ে যাব, সারাদিন আমরা ঘুরবো এবং সন্ধ্যাবেলা এসে জাস্ট ফ্রেশ হওয়ার জন্য একটা রুম ওই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য দরকার। তো ওনারা এই ক্রাইটেরিয়াতে রাজি হয়েছেন এবং 1000 টাকার রুমটা দিয়েছেন। আর সবকিছু মোটামুটি ঠিকঠাক। আমরা একদম ডিসেন্ট একটা হোটেল নিয়েছি। জাস্ট উই নিড দ্য এসি অ্যান্ড জাস্ট একটা ক্লিন বেড আর পরিষ্কার ওয়াশরুম। রাঁচিতে অনেকগুলোই বাইক রেন্টাল শপ রয়েছে, কিন্তু অনেক জায়গায় হেনস্থা হবার পর ফাইনালি হুইল ব্রোজ নামের যে কোম্পানিটা রয়েছে তাদের কাছে আমরা ঠিকঠাক একটা বাইক পেলাম। পাহাড়ে পাহাড়ে ঘুরতে হবে, তাই আমরা চুজ করেছি রয়্যাল এনফিল্ডের হান্টার। অ্যাকচুয়ালি হান্টার ছাড়া অন্য কোনো রয়্যাল এনফিল্ডের গাড়ি অ্যাভেলেবেল ছিল না। হুইল ব্রোজের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। গাড়ি নেবার সময় তার ভালো করে ভিডিও করে রাখাটা অত্যন্ত জরুরি, যাতে ড্রপ ব্যাকের সময় গাড়িতে কোনো সমস্যা হয়েছে কি আদৌ হয়নি আপনি বুঝতে পারেন। এরপর গাড়িটা চেক করে নেওয়া হলো। আমরা দুজনেই গাড়িটা চালিয়ে দেখলাম, বেশ ভালোই কমফোর্টেবল। সঠিক ইনফরমেশনের অভাবে আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে গেল এই বাইক রেন্টের চক্করে, মাঝখান থেকে খাওয়া হয়নি। তাই রাস্তায় পাওয়া যাচ্ছিল লুচি আর সাথে সোয়াবিন আর আলুর তরকারি, সেই দিয়েই মোটামুটি কাজ চালাতে হলো। 6 টাকা পিস লুচি। তবে এই সবুজ শালপাতার প্লেটে খাবার সার্ভিংয়ের যে নিয়মটা রাঁচিতে সব জায়গাতেই প্রায় রয়েছে, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। শেষে অবশ্য একটা করে জিলিপিও নিয়েছিলাম। খাবারটা খেতে খারাপ না, চলে যাবে। এবার গাড়িটা ফুয়েলিং করতে হবে, তারপর আমাদের জার্নি শুরু। বিগত 2.5 মাস ধরে বৃষ্টি হলেও আজকের ওয়েদার কিন্তু টপ নচ, যাকে বলে একেবারে ভরা ভাদ্র। তার ওপর চারিদিকে কাশফুল ফুটে আছে। দেখুন, রাস্তার পাশে সারি সারি কাশফুল দাঁড়িয়ে আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে সাদা সাদা কাশের বন। মানে দেখলে মনে হবে কেউ যেন কাশফুল এখানে চাষ করেছে। অসাধারণ সুন্দর, অসম্ভব সুন্দর। বাইকে করে ঘুরলে আপনাদের কিন্তু কোনো টোল চার্জেস দিতে হয় না, এটা কিন্তু একটা বড় সুবিধা। যাই হোক, আমাদের প্রথম স্টপেজ সীতা ফলস। রাঁচিতে যতগুলো ফলস আছে তার মধ্যে সীতা ফলসটা আমি ইউটিউবে দেখলাম একটু ছোট, তাই প্রথমে ছোট দিয়ে শুরু করব বলে
সীতা ফলসে যাচ্ছি, তারপরে জোনা ওখান থেকে একটুখানি। একেবারে রোদ ঝলমলে আকাশ। একটু আগে গল্প করছিলাম না, আমাকে প্রচুর হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। বাইক রেন্টালের দোকানগুলোতে প্রথমে দুটো দোকান ঘুরলাম। একজনের গিয়ার কাজ করে না, একজন তো আমাকে বলল দিদি গাড়িটা নিয়ে যান, খুব ভালো, শুধু ব্রেকটা কাজ করছে না। তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব হুইল ব্রোস থেকে গাড়ি ভাড়া করুন। এটা কিন্তু স্পন্সর্ড ভিডিও নয়, আমি সার্ভিসটা ব্যবহার করেছি তাই আমি সাজেস্ট করছি। কিভাবে বাইক রেন্ট নিতে হয়, ভাড়াই বা কত, সব আপনাদের সাথে সামনে আলোচনা করব। তার আগে চলুন সীতাটা ঘুরে দেখে নিই। চলে এসেছি সীতা ফলস। এই যে ডান দিকে টিকিট কাউন্টার রয়েছে, 10 টাকা করে আমাদের দুজনের, আর 15 টাকা বাইকের পার্কিং চার্জ, সর্বমোট 35 টাকা দিতে হলো। আমার কর্তাবাবু গাড়িটি পার্ক করে এলেন। এবার আমরা সীতা ফলসের দিকে হাঁটা শুরু করলাম। সীতা ফলসের ঐতিহাসিক গুরুত্ব কতটা বলতে পারবো না, তবে লোকমুখে শোনা যায় বনবাসে থাকাকালীন মা সীতা নাকি এখানে স্নান করেছিলেন। রাঁচি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই সীতা ফলস। প্রায় 200 থেকে 250টা সিঁড়ি পেরিয়ে পৌঁছাতে হয় এই সীতা ফলসে। বোর্ড রয়েছে, পিছনে দুরন্ত বেগে নেমে আসছে ঝর্ণা। অসাধারণ, অসম্ভব সুন্দর। এটা নাকি সব থেকে ছোট ঝর্ণা রাঁচির, তাহলে বাকিগুলো কি হবে ভেবেই আমার মনটা খুশি খুশি হয়ে উঠেছিল। দূর থেকে কিছুটা এমন দেখতে লাগে। আমরা আরও কাছে যাচ্ছি ঝর্ণাটার ভালো করে ভিউ নেব বলে। গ্রীষ্মকালে এই রূপ কিন্তু দেখা যায় না, শীতেও এত জলরাশি তো মোটেই থাকে না। ভরা বর্ষা, তার ভরা রূপ। এই জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করা যায়, অনেক কথা ভাবা যায়, মন ভর্তি করে আনা যায় রাশি রাশি স্মৃতি। এরপর যাব জোনা ফলস। আমরা ফার্স্ট সীতা ফলসে এসেছিলাম কারণ সীতা ফলসের ধারাটা নাকি একটু ছোট সবার থেকে, বাট ফর দিস মনসুন আমরা যেটা পেয়েছি উইচ ইজ মোর দ্যান আওয়ার এক্সপেকটেশন। আমরা ছোট্ট একটা ফলস থেকেই শুরু করলাম, কিন্তু এই ছোট্ট ফলসটাই অনেক বড়, এসে দেখলে মানে আমাদের কাছে বড়। এরপরে আমরা যে ফলসগুলোতে যাব সেটা আরও, আমরা জোনা যাব, তো জোনাটা আশা করছি এর থেকে অনেক বেশি ভালো লাগবে, আর অনেক বেশি বড় ফলস হবে। এখনো এতগুলো সিঁড়ি বাকি আছে, আমরা একটা রেস্ট নিয়েছি উঠতে। শীততে বেশি সিঁড়ি নেই, তাই না? এবার জোনা ফলসে দেখা হবে। আমরা এসে গেছি জোনাতে। এই যে গাড়ি রাখছি এখানে, অ্যান্ড হেলমেটস দিদি রয়েছে, 20 টাকা নিল, হেলমেটটাও রেখে দিল দায়িত্ব নিয়ে, তো এটা আমাদের জন্য একটা সেফটি। ঢুকতেই চোখে পড়লো ওখানে বেশ কিছু দোকান আছে যেখানে দেশি মুরগির ঝোল আপনার সামনেই কাঠের উনুনে রান্না করে আপনাকে দেওয়া হয়। যখন টুরিস্ট কম ছিল তখন অর্ডার দিয়ে গেলে ওরা সুন্দর রান্না করে রাখতো, কিন্তু এখন এত পরিমাণে টুরিস্ট বেড়ে গেছে যে আপনার ভাগে ছোট ছোট 4 পিস মাংস দেবে, তার জন্য 150 টাকা চার্জ করবে। তাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো একটা গোটা মুরগি কিনে নিন, সবাই মিলে খান, ওদের প্লেট সিস্টেমে যাবেন না, তাতে আপনার লস। তবে আমরা তো এই ধরনের কোনো ইনফরমেশন কোনো ভিডিওতে দেখিনি, তাই আমরা প্রথম দিন এখানে প্লেটেই অর্ডার দিলাম, আর ওরাই দেখিয়ে দিল এই রাস্তাটা। দুটো রাস্তা আছে জোনা ফলসে যাবার, এটা একটা ঢালু রাস্তা নিচের দিকে নেমে গেছে, আরেক দিকে আছে প্রায় 550 সিঁড়ি। এটা দিয়ে গেলেও সিঁড়ি পড়ে, তবে এখানে নাকি 350 সিঁড়ির মধ্যে কমপ্লিট হয়ে যায়। দুটো রাস্তার হয়তো মেনটেনেন্স আলাদা, বা স্লিপারি হয়ে যায় এই রাস্তাটা বর্ষার সময় বেশি, তাই হয়তো ওই রাস্তাটা ব্যবহার করা হয়। ঢালু রাস্তাটা দিয়ে নেমে আমরা প্রথমে পৌঁছালাম জোনা ফলসের ঠিক মাথায়। বৃষ্টির জলে পুষ্ট নদীর এই রূপ দেখব বলেই তো বর্ষায় রাঁচি আসা। বিভিন্ন ভিউ পয়েন্ট রয়েছে, আর আমি একটাও মিস করতে রাজি নই। এখান থেকেই দেখে মনটা এত ভালো হয়ে যাচ্ছিল, মোটামুটি আইডিয়া করতে পারছিলাম নিচে গিয়ে কি দেখতে চলেছি। এই গাছের ছায়াটা বেশ পছন্দ হয়েছিল আমাদের, ভারী সুন্দর লাগছিল চারিদিক দেখতে।
জলের সে কি প্রচণ্ড স্রোত। তার পাশে ছোট্ট একটা খাঁজে বসে পা দোলাচ্ছিলাম আমি। এই স্মৃতিগুলোই তো যত্ন করে তুলে রাখবো মনের মণিকোঠায়। আবার নিচের দিকে নামতে শুরু করলাম। এতক্ষণ ওপরের দিকে ছিলাম, এবার এই এত সিঁড়ি, আঁকা বাঁকা সিঁড়ি নেমে যেতে হবে প্রপার ভিউ পয়েন্টে, যেখান থেকে জোনাকে সব থেকে ভালোভাবে দেখা যায়। রোদ উঠেছে ভালোই, আর আমিও পৌঁছে গেছি একেবারে জোনার সামনে। এই দেখুন, অঝোর ধারে ঝরে পড়ছে গৌতম ধারা। জোনহার আর এক নাম গৌতম ধারা। কোনো একটা জায়গা ঘুরতে গেলে অনেক কটা পয়েন্ট কভার করার চক্করে মিস হয়ে যায় সবগুলোই, হয়তো ভালোভাবে কোনোটাই দেখা হয় না। তাই আমরা কিন্তু অন্যান্য একাধিক মন্দির, টেগর হিল, রক গার্ডেন এগুলো বাদ দিয়েছি। প্রধানত বর্ষার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখব বলে এসেছি। মন একেবারে ভরিয়ে দিয়েছে জোনহা ফলস। অনেকটা সময় জোনহার সামনে কাটিয়ে এবার আমরা ফিরছি। খিদে পেয়েছে ভয়ঙ্কর। খাবার তো অর্ডার দেওয়াই আছে। গিয়ে শালপাতায় বাসমতি চালের সাথে দেশি মুরগির মাংস খাবার পালা। তখন তো জানতাম না যে ব্যাপারটা কীরকম হবে। অভিজ্ঞতা হয়েছে বলে আগে আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পেরেছি। 4 পিস করে এমন ছোট ছোট মুরগির মাংস, আর রান্না অত্যন্ত ডিসেন্ট, খুব ভালো কোয়ালিটির বলবো না, খাওয়ার মতন। তবে ওই যে বললাম, আপনারা গোটা চিকেন কিনে আলাদা করে রান্না করালে বেনিফিশিয়াল হবেন। খাওয়া হয়ে গেছে, এবার আবার বেরিয়ে পড়ব। যাওয়ার কথা ছিল হন্ডরু, কিন্তু আমরা যাচ্ছি পতরাতু। কারণটা পরে বলবো। এই যে নদীটা দেখছেন, কি বলুন তো? এটা সুবর্ণরেখা। শরতের পড়ন্ত বিকেল আর সুবর্ণরেখায় ভরা জল, এ অদ্ভুত এক মেল বন্ধন। আমরা সুবর্ণরেখার ওপরের ব্রিজটা পেরিয়ে যাচ্ছি। প্রথমে যাব পতরাতু ভ্যালি, তারপর পতরাতু ড্যাম। আচ্ছা, এবার বলি বাইক রেন্ট নিতে হলে কি করতে হয়। আপনার ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ডটা সাথে রাখতে হয়। আধার কার্ডটা ওরা জমা নিয়ে নেবে, ড্রাইভিং লাইসেন্সের একটা কপি ওরা রেখে দেবে, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনসের ফর্মে আপনাকে সই করিয়ে দেবে। প্রতিদিন 150 কিলোমিটার লিমিট থাকে, তার বেশি চালালে পার কিলোমিটার 5 টাকা করে এক্সট্রা চার্জেস লাগে। বিভিন্ন গাড়ির বিভিন্ন রেট। চলে এসেছি পতরাতু ভ্যালি। দূরে দেখা যাচ্ছে পতরাতু ড্যাম, আমরা ওখানেই যাব। পতরাতু ভ্যালি থেকে ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর। অনেকটা সময় এখানে বসে বসে কাটিয়ে ফেলা যায়। আমরা চলে এসেছি পতরাতু ড্যামে। ওই যে পতরাতু ভ্যালি থেকে যাকে দেখা যাচ্ছিল, এখানেই সূর্যাস্ত দেখতে দেখতে বোটিং করার একটা মনোবাসনা ছিল, যা পূর্ণ হতে চলেছে। আমি তো যার পর নেই এক্সাইটেড। পুরো বোটটার ভাড়া 700 টাকা। আমাদের একজন অচেনা কাপেলের সাথে আলাপ হয়ে গেছিল, তারা আর আমরা শেয়ারে স্পিডবোট ভাড়া করলাম। 6 মিনিটের মধ্যে ওরা পুরোটা ঘুরিয়ে আনে। আমাদের দুজনের একসাথে খরচা হয়েছিল 350 টাকা, হুইচ ইজ ড্যাম চিপ। আমি এতটা আশা করিনি। চারিদিকে ছোট ছোট পাহাড়ে ঘেরা এই পতরাতু ড্যাম, তাতে এমন টলটলে জল, এ এক অদ্ভুত মুহূর্ত জীবনের। আর আমি মুহূর্তে বিশ্বাস করি। জীবনে প্রথমবার স্পিডবোটে চড়তে চলেছি, তার একটা আলাদাই অনুভূতি রয়েছে মনে। সূর্যাস্ত হচ্ছে, একটা মায়া মাখা আলো আকাশে ছড়িয়ে আছে। প্ল্যানিং ছিল সূর্যাস্ত দেখতে দেখতে পতরাতু ড্যামে বোটিং করব। এই স্মৃতি আমি নিজের চোখে সামনাসামনি যা দেখেছি, বিশ্বাস করুন ক্যামেরাতে তার 50% ধরে আনাও সম্ভব নয়। বেরিয়ে পড়ুন, যান, ঘুরে আসুন, দেখে আসুন প্রকৃতির এই অপরূপ শোভা। আর ওই যে একটু আগে আমি বললাম না, আমি মুহূর্তে বিশ্বাস করি। এই মুহূর্তগুলো আমার জীবনের সম্পদ। টাকা পয়সা, সুখ দুঃখ আসবে আবার যাবে,
কিন্তু এই মুহূর্তগুলো, এগুলো আজীবন চির অক্ষত থেকে যাবে যতদিন আমি থাকব। আমাদের বোট ফিরছে। এবার সামনে থেকে দেখা যাচ্ছে সূর্যাস্তটা। সূর্যদেব পাটে বসেছেন, চারিদিকে আলো আঁধারির এক অভূতপূর্ব খেলা। এ সত্যি বলে বোঝাবার মতন ভাষা নেই আমার। স্পিড বোটে বোটিং করে মন ভরেনি আমাদের দুজনেরই, তাই আবার একটা হাতে টানা নৌকা ভাড়া করলাম। ভাড়া পড়লো কত জানেন? মাত্র 200 টাকা। বলেছিল 15-20 মিনিট, কিন্তু আমাদেরকে চড়িয়েছে প্রায় আধ ঘন্টারও ওপর, 40 মিনিট মতো। ধীরে ধীরে আকাশটা অন্ধকার করে আসছে, আর এমন মুহূর্তে চারিদিকে পাহাড়ে ঘেরা পত্রাতু ড্যামের বুকে আমরা দুজন একটা হাতে টানা নৌকোয় ভাসছি, মজা করছি। এই একটা তেলাপিয়া মাছের বাচ্চা উঠেছিল, হঠাৎ করে ছেড়ে দিলাম আমি, চলে গেল। সত্যি এই আমার স্বপ্ন পূরণ। এ যেন আমি চোখ খুলে চোখের সামনে স্বপ্ন দেখছি। গল্প করছিলাম আমরা নৌকা চড়তে চড়তে, হঠাৎ করে এই দেখুন, দাদার সাথে কথা বলে দাদার সিটে গিয়ে আমি বসেছি, অর্থাৎ নৌকাটা নাকি আমি চালাবো। চালিয়েছে কিন্তু বেশ কষ্টকর। প্রথম দিকটা অসুবিধা হচ্ছিল, তারপর শিখে নিলাম এবং বুঝলাম যে আমার কম্য নয়। ড্যামের মাঝখানটায় এসে নৌকাটা কিন্তু এমন দুলছে। তবে আমি তো ডাকাত, আমার এসবে ভয় করে না। এই দেখুন, চাঁদ উঠে গেছে। পাহাড় ঘেরা এই পত্রাতু ড্যামের বুকে ধীরে ধীরে নেমে আসছে অন্ধকার। আশপাশটা আর ভালো দেখা যায় না। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এটা ডেফিনেটলি করুন। আমি বলবো যে ফলস, 3টে মেন ফলস তো সবাই দেখে, হুন্ড্রু দেখে, সীতা দেখে, জোনা দেখে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল হুন্ড্রু যাওয়ার, কিন্তু যেহেতু 4টের সময় হুন্ড্রুতে এন্ট্রি বন্ধ করে দেয়, তাই আমরা প্ল্যানটাকে স্কিপ করে পত্রাতু চলে আসি। তো পত্রাতুর এই এক্সপিরিয়েন্সটা নেভার এন্ডিং, অসাধারণ, খুব সুন্দর। ফিরে এসে আমরা হোটেলে যাইনি, গেলাম এখানকার বিখ্যাত ভোলার লিট্টির দোকানে। ছোট্ট একটা ফুড কার্ট, তাতে 7-8 জন কর্মচারী, গাড়ি রাখার জায়গা পাওয়া দুষ্কর। দুটো নিলাম, একটা ঘিয়ের লিট্টি আর একটা সাদা লিট্টি। এই যে ইনি টেস্ট করছেন। কেমন? কলকাতার সাথে মিল আছে? একদম আলাদা, আইটেম। এটা হচ্ছে দই কচুরি, তাই তো? ট্রাই ইট। আর আমি নিয়েছি প্যাড়া, আমার পেট ভরে গেছে। পরদিন সকালবেলা উঠে স্নান সেরে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বাইকটার এয়ার চেক করে নেওয়া জরুরি ছিল, মনে হলো পিছনের চাকায় একটু হাওয়া কম আছে। যাই হোক, সব কিছু ঠিকঠাক করে আমি আর আমার পার্টনার দুজনেই রেডি। ঝকঝকে সকালে বাইক ছুটে চলেছে 63 কিলোমিটার দূরে রাজরাপ্পা মন্দিরে। মন্দিরে পুজো দেওয়ার প্ল্যান রয়েছে। এই দোকানটাতেই এসে আমরা গাড়িটা রাখলাম। ওরা আলাদা করে পার্কিং চার্জ নেয় না। আমাদের এখানে কালীঘাটের যেমন সিস্টেম, ঠিক তেমনই ধরতে পারেন। সুন্দর করে ওরা ডালা সাজিয়ে দেয়। আমরা একটা 555 টাকার ডালা বানালাম, তার সাথে কিছু প্যারা নিলাম, বাড়িতে প্রসাদ নিয়ে যেতে হবে সেই জন্য। তারপর জুতো রেখে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এই রাজরাপ্পা 51টি সতীপীঠের এক পীঠ। দেবী সতীর মাথা পড়েছিল এখানে। এই হলো মন্দিরের সম্মুখ দুয়ার। আচ্ছা, আপনার এখন মনে হতেই পারে, একটু আগে বলছিল মন্দির নয়, শুধু প্রকৃতি দেখতে এসছে, তাহলে আবার মন্দিরে পুজো দিতে যাচ্ছে কেন? আছে, তার পিছনে কারণ আছে। এই রাজরাপ্পা এমন এক মন্দির যেখানে প্রকৃতি, ধর্ম এবং মানুষের জীবন সব একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। রাজরাপ্পায় পূজিতা হন মহামায়ার 10 মহাশক্তির ষষ্ঠ শক্তি দেবী ছিন্নমস্তা বা ছিন্নমস্তিকা। আমরা যখন গেছিলাম খুব একটা ভিড় মন্দিরে ছিল না, তবে পৌঁছানোর পর মন্দির প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে গেল। আমাদের পিছনে সে কি বিশাল ভিড়, এক্ষুনি আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু পাঠা বলির রীতিমতো চল রয়েছে। শোনা যায় একসময় নাকি এখানে নরবলিও হতো।
মানুষ এখানে মানসিক করে যায় এবং মানসিক চোখাতে একটি করে ছাগল অর্থাৎ পাঠা নিয়ে এসে বলি দেন। একই লাইনে মানুষ এবং পাঠা পাশাপাশি হাঁটছে, আমিও দেখলাম। যদিও বা আমি বলির মোটেই সপক্ষে নই, পাঠা বলির জায়গাটি ভিডিও করা নিষিদ্ধ, আর আমি করতেও চাই না। দেবী ছিন্নমস্তিকার গল্প আমি একটু পরেই আপনাদের বলবো, তবে এটি অত্যন্ত জাগ্রত পীঠ। কামাখ্যার পর এখানে তন্ত্রবিদ্যা সব থেকে বেশি হয়। যজ্ঞকুণ্ড রয়েছে মোট 13টি। নবরাত্রির সময় ওই 13টি যজ্ঞকুণ্ডে একসাথে অগ্নি প্রজ্বলিত হয়। পাঠা বলি ছাড়াও নারকেল বলি দেওয়া হয় এখানে। আমিও একটি নারকেল বলি দিয়ে এলাম। দেবী সতী যখন বাবা দক্ষের যজ্ঞের আসরে যেতে চেয়েছিলেন বিনা নিমন্ত্রণে, শিব তখন বাধা দেন। তাতে দেবী রেগে গিয়েও যে ভয়াল রূপগুলি দেখিয়েছিলেন শিবকে, তার মধ্যে ছিন্নমস্তা অন্যতম রূপ। এবার প্রকৃতির সাথে এর অদ্ভুত মিলটি বলি। ছিন্নমস্তা দাঁড়িয়ে আছেন কামদেব ও রতির ওপর, যেখানে কামদেব নিচে, রতি ওপরে। আর এই হলো ভৈরবী নদী, নারী সত্তা, এবং পাশে দামোদর নদ, পুরুষ সত্তা। দামোদর নিচে এবং তার ওপরে ভৈরবী। দামোদর ও ভৈরবীর সঙ্গমস্থলে দাঁড়িয়ে আছে রাজরাপ্পা মন্দির। ঠিকই তেমন কামদেব এবং রতির ওপর দাঁড়িয়ে আছে মা ছিন্নমস্তিকা। বুঝতে পারছেন? প্রকৃতি, মানুষের জীবন, মানুষের জন্ম, ধর্ম সব যেন একেবারে মিলেমিশে একাকার। এতটাই পবিত্র এই স্থান। এই হচ্ছে মা ছিন্নমস্তিকার মন্দির, আর এই হচ্ছে দামোদর নদের ভ্যালি। মানে যখন বন্যা হয় সেই সময় এই পুরো ভ্যালিটা, মানে এই পুরো যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, এটা পুরো জলের তলায় চলে যায়। ইউটিউবে আপনারা ভিডিও দেখতে পাবেন যে এই দিক থেকে দামোদর আর এই দিক থেকে ভৈরবী এসে একদম জল ঢুকে যাচ্ছে মা ছিন্নমস্তিকার মন্দিরে। বর্ষায় এসছি বলে কিন্তু ভৈরবী ও দামোদরের এত সুন্দর রূপ দেখা যাচ্ছে, নাহলে গ্রীষ্মের সময় লোকে হেঁটে পেরিয়ে যায় নদীগুলি। যাই হোক, ছিন্নমস্তিকার গল্পটা বলি। একবার মা মহামায়া ডাকিনী যোগিনী সহ নদীতে স্নান করতে নেমেছিলেন। ডাকিনী যোগিনীর অত্যন্ত খিদে পায়। আশেপাশে কিছু না পেয়ে মা নিজের খড়গ দিয়ে নিজের মুন্ডু কেটে ফেলেন এবং 3টি ধারা প্রবাহিত হয়, একটি ডাকিনীর মুখে, দ্বিতীয়টি যোগিনীর মুখে এবং তৃতীয়টি মা নিজে পান করতে থাকেন। বাম হস্তে ধরে থাকেন নিজের মুন্ডু। এই হলো দেবী ছিন্নমস্তিকার রূপ। কি গায়ে কাঁটা দিচ্ছে না? একদিকে মুন্ডু কাটা ভয়াল রূপ, আবার অন্যদিকে দয়াময়ীর আত্মত্যাগ। সত্যি মায়ের এক অঙ্গে কত রূপ। মন্দিরের পিছনে এই ছোট ছোট দোকানগুলো রয়েছে, যেখানে খুব ভালো প্যারা পাওয়া যায়। 400 টাকা কিলো প্যারাটা কিন্তু খুব ভালো খেতে, আমি খেয়ে দেখেছি। পাশেই পাঠা বলির ঘর এবং পাঠার রক্তে চারিদিক মাখামাখি। তার ওপর দিয়ে কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে, ঘেন্না পেলে হবে না, নার্ভ শক্ত করতে হবে। এটা এখানকার নিয়ম, কি করব, মেনে নিতে হবে। সেই বলির মাংস রান্না হয়ে আবার প্রসাদ হিসেবে এখানে কিনতেও পাওয়া যায়। পাশেই আরও কিছু সুন্দর সুন্দর মন্দির রয়েছে। দোকানের দাদাটা বলল যে ম্যাডাম গিয়ে দেখে এসো, খুব ভাল লাগবে, আর ওপর থেকে দামোদরের ভ্যালিটা দেখতে নাকি খুব সুন্দর লাগে। তাই ঢুকে পড়লাম। একটু এগিয়ে নিই ভিডিওটা। ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওপরেই আছে কালী মন্দির। চারিদিকে গাছের ছায়া, অত্যন্ত শান্ত পরিবেশ, মনটা একদম শান্ত হয়ে গেছে। এদিককার মন্দিরগুলো সব একই রকম দেখতে, মানে দেবী ছিন্নমস্তিকার মন্দিরটাও এই একই রকম দেখলেন না? এখানেও দেখছি ছোট বড় সব মন্দির একই রকম দেখতে। এই যে এই ব্যালকনিটা থেকে পুরো দামোদর ভ্যালিটাকে দেখা যায়। ভাবুন একবার, দামোদরে যখন বান আসে তখন একটা পাথরও দেখা যায় না। ওই যে সবুজ অংশগুলো দেখা যাচ্ছে, ওইটুকুনি ছাড়া বাকি সবটাই জলের তলায় থাকে। মন্দিরের পাশে এই ছোট্ট ছাদটাতে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব, হুন্ডরু দেখতে যাব। ভিডিওর শুরুর দিকেই আপনাদের বলেছিলাম না, ঝাড়খণ্ডে যেন কাশফুলের মেলা হচ্ছে। চারিদিকে কাশ আর কাশ,
আমি আর নিজেকে সামলাতে পারলাম না, একটা কাশফুলের বনে নামিয়ে দিলাম আমাদের গাড়ি। এত কাশ একসাথে এর আগে আমি কখনো দেখিনি। বুঝলাম এদের এখানে ভাদ্র মাসে কেন কর্মা পরব হয়। প্রকৃতি নিজেই যেন উৎসবে মেতে উঠেছে, মানুষ কেন মাতবে না। একটু ফটো সেশন তো করতেই হতো। তারপর আবার বেরিয়ে পড়লাম। এবার যাব হুন্ড্রু ফলস। স্থানীয় লোকেরা বলে হুড্রু, বানান কিন্তু HUNDRU। রাস্তা অপরূপ সুন্দর এবং এখানে পাল পাল গরু, মহিষ, ছাগল। বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল রাস্তাগুলো যেন কেউ এঁকে দিয়েছে। ছোটবেলায় আমরা যেরকম ছবি আঁকতাম, সেই ছবি যেন প্রাণবন্ত দেখছি এখানে। গাড়ি এবার পাহাড়ে উঠতে শুরু করলো। আমরা বাইকের রুট নিয়েছিলাম গুগল ম্যাপ দেখে। গুগল কোনো কারণে শর্টকাট করতে গিয়ে আমাদেরকে পাহাড়ের মধ্যে থেকে একটা অচেনা রাস্তা দেখালো। এ রাস্তায় 350 সিসির হান্টারকেও ফার্স্ট গিয়ারে চালাতে হয়। কখনো বাইক নিয়ে ট্রিপে গেলে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, বাইকের রুট চুজ করবেন না, সবসময় 4 হুইলারের রুট চুজ করবেন। কারণ এই ধরনের রাস্তায় তো 4 হুইলার চট করে আসতে পারে না, তাই আপনাকে ভালো রাস্তাই দেখাবে। আমরা এমন পাহাড়ে ঢুকে পড়েছি যে বেশ কিছুটা যাওয়ার পর সত্যি একটু ভয় লাগছিল। এইখান থেকে পাথুরে রাস্তা শুরু হলো। রাস্তায় পিচ বিন্দুমাত্র নেই, শুধুমাত্র পাথর, মাঝে মাঝে বালির মধ্যে চাকা স্কিড করছে। আমি বারবার আমার হাজব্যান্ডকে বলছি যে এ তো হান্টারের রাস্তা নয়, এ তো হিমালয়ানের রাস্তা। মনে হচ্ছে কখন পথ শেষ হবে। চারিদিকে জংলি বুনো একটা গন্ধ, জনমানবের চিহ্ন নেই। অবশেষে রাস্তা শেষ হয়েছে। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আমরা। বাইকটা ঘুরে যখন ভালো রাস্তায় এগোচ্ছি, পিছন দিকে রাস্তাটা দেখে মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলাম রাস্তাটাকে বেরোতে পারার জন্য। এই এত সুন্দর ভালো রুট থাকতে আমরা শর্টকাট নিয়ে ভুল করেছিলাম। চলে এসেছি হুন্ড্রু ফলসের গেটে। এখানেও সেই 35 টাকা দিতে হলো, দুজনের 10 টাকা আর গাড়ির 15 টাকা। সিঁড়ি নেমে গেছে অনেকটা, 750 সিঁড়ি। তবে সিঁড়িগুলোর হাইট এমন কিছু না, সিঁড়ি ভাঙাটা আহামরি কোনো কষ্টকর ব্যাপার না। একটু বয়োজ্যেষ্ঠ হলে অপেক্ষা করে করে যাবেন, একদিনে একটা বা দুটো ফলস দেখবেন। কিন্তু আসুন, এই পরিবেশগুলো আপনাদেরকে ডাকছে। রোদ্দুর মাথায় নিয়ে টুকটুক করে দুজনে পৌঁছে গেছি এই যে হুড্রু ফলসের ধারে। ওই পাটটা রোদ্দুর আর এই পাটটা ছায়া। রোদ আর ছায়ার খেলা দেখুন। আমি তো হাঁ করে দেখছিলাম, পিছনে ভিডিও উঠছে কোনো খেয়াল নেই। এই জলরাশি যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। এই জলপ্রপাতটি কিন্তু সুবর্ণরেখা নদীতে তৈরি হয়েছে। প্রায় 322 ফুট থেকে ঝাঁপিয়ে পড়ছে জলরাশি, তারপর এই যে নদী হয়ে বয়ে যাচ্ছে। হুন্ড্রুতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম গেতালসুদ ড্যামের উদ্দেশ্যে। সুবর্ণরেখার তীরে এটি আরেকটি ড্যাম, বড় রিজার্ভার। সূর্যদেব পশ্চিমের পথে অনেকটাই অগ্রসর হয়েছেন, আর তার নিচে বিশাল জলরাশি, উল্টো দিকে লক গেট। গেতালসুদে বেশি সময় দেওয়া সম্ভব নয়, কারণ আমরা যাব দশম ফলস, যা এখান থেকে প্রায় 56 কিলোমিটার। আমাদের গাড়িটার ওপর কিন্তু আমরা দুজনেই ফিদা হয়ে গেছি। এত সুন্দর অভিজ্ঞতা ওকে ছাড়া হতো না। দুদিনে 1000 টাকার তেল খেয়েছে। এসে গেছি দশম ফলস। একদম সাঁঝবেলা, আর 10টা মিনিট লেট হলে আপনাদেরকে দশম ফলস দেখাতে পারতাম না। ট্রিপ আমাদের প্রায় শেষ, এটাই আমাদের শেষ স্পট ছিল, তাই সন্ধে হওয়া অবধি এখানেই অপেক্ষা করেছি। 144 ফুট থেকে কাঞ্চি নদী ঝাঁপিয়ে পড়ছে এই দশম ফলসে। 10টা আলাদা আলাদা ধারা আছে। আমরা দুজন ছাড়া এখানে আর কেউ ছিল না। দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম, অনেক সুখ দুঃখের কথা, অনেক বাস্তব অবাস্তব কথা,
তার সাথে 1 কাপ চা হলে খুব ভালো হতো। এই গল্পও করলাম। এই স্মৃতিগুলোই তো ভরে নিয়ে যাচ্ছি বাড়িতে। এগুলোই তো জীবনের অমূল্য রত্ন, অমূল্য সম্পদ। কোথাও ঘুরতে গেলে এমন স্মৃতি না বানিয়ে বাড়ি ফেরাটা বড্ড বেশি যান্ত্রিক মনে হয় আমার। এই সুন্দর মুহূর্তগুলোই যেন আমার জীবনের অক্সিজেন। রাঁচি আমায় অনেকটা অক্সিজেন দিল। আমাদের জার্নি এবারের মতন শেষ। গাড়িটা 8টার সময় জমা করার কথা ছিল, আমরা 8:45টায় ঢুকে গেছি। মনটা খারাপ লাগছিল ওকে ছেড়ে যেতে, কিন্তু যেতে তো হবেই। রাত্রির 10টা আবার ক্রিয়াযোগ এক্সপ্রেস আছে। রিসেপশানে দাদার কাছে যা ফর্মালিটিস বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম, আধার কার্ড ফেরত নিলাম। ও হ্যাঁ, বাইক রেন্ট করলে একটা হেলমেট ওরা ফ্রি দেয়, আর একটা হেলমেটের জন্য 50 টাকা চার্জ করে পার ডে। আমাকে ব্লগার দেখে কিন্তু ফ্রিতে দিয়েছিল। সকালবেলা নেমে গেছি আমরা হাওড়া স্টেশনে। দেখা হবে আবার পরের ভিডিওতে।